আগামী বাজেটে আয়কর খাতে আসছে অর্ধশতাধিক পরিবর্তন। কিছু ক্ষেত্রে কর যেমন বাড়ছে, তেমনি কিছু ক্ষেত্রে কমানোও হচ্ছে। ব্যক্তির কর মুক্ত আয়ের সীমা বাড়িয়ে তুলে দেয়া হচ্ছে ৫% করের স্ল্যাব। পুঁজিবাজার বিকাশে আছে কয়েকটি ইতিবাচক প্রস্তাব। করদাতার ওপর চাপ কমাতেও কিছু পরিবর্তন আনছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিস্তারিত রুহুল আমিনের প্রতিবেদনে। ব্যবসা ও বিনিয়োগের জন্য ক্ষতিকর প্রাক বাজেট আলোচনায় কর আইনের এমন নানা বিষয়ে আপত্তি জানান বিশেষজ্ঞ খাত সংশ্লিষ্টরা। আপত্তি বিবেচনায় নিয়ে আসছে বাজেটে বেশ কিছু ইতিবাচক প্রস্তাব করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। পাশাপাশি কর আদায় বাড়াতেও থাকছে কিছু প্রস্তাব। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা ২৫,০০০ টাকা বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা করা হচ্ছে। আর জুলাই যোদ্ধার করমুক্ত আয় সীমা হচ্ছে ৫,৫ লাখ টাকা। ব্যক্তির কর নির্ধারণেও আসছে পরিবর্তন। করের ৫% স্ল্যাব বাতিল হচ্ছে। ফলে কর হবে আয়ের ১০ থেকে ৩০%। অঞ্চলভেদে ন্যূনতম করের বিধানও বাতিল হচ্ছে। সারা দেশে সবার ন্যূনতম আয়কর ৫,০০০ টাকা। আর নতুন করদাতাকে উৎসাহ দিতে ন্যূনতম কর ১,০০০ টাকা করা হচ্ছে। শেয়ার বাজার সংক্রান্ত বেশ কিছু প্রস্তাব থাকছে বাজেটে। বড় সুবিধা পাচ্ছে মার্চেন্ট ব্যাংক। এ ধরনের কোম্পানির কর ৩৭.৫% থেকে কমিয়ে ২৭.৫% করা হচ্ছে। তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর ২২.৫%ই থাকছে। তবে কঠোর শর্ত শিথিল হচ্ছে। এ সুবিধা পেতে শুধু আয় হতে হবে ব্যাংকের মাধ্যমে। এছাড়া ব্রোকারেজ হাউসের উৎসে কর কমিয়ে ০.০৩% করা হচ্ছে। কোম্পানি ও করদাতাদের দাবি মেনে নিয়ে অতিরিক্ত কর পরের বছরগুলোতে সমন্বয় করার সুযোগ দেওয়া হচ্ছে। কৃষি আয় ৫ লাখের বেশি হলে কর হবে। বেসরকারি চাকরিজীবীর করমুক্ত ব্যয় ৫০,০০০ টাকা বাড়ছে। দ্বিগুণ হচ্ছে পারকুইজিট সীমা। বাবা মা স্বামী স্ত্রীর পাশাপাশি আপন ভাই বোনের মধ্যে দানও উক্ত হচ্ছে। কিছু ক্ষেত্রে কমানো হচ্ছে উৎসে কর হার। ঠিকাদারের উৎসে কর ২% কমিয়ে ৫% হচ্ছে। কৃষি পণ্য সরবরাহে উৎসে কর অর্ধেক হচ্ছে। জমি বিক্রিতে ক্যাপিটাল গেইন ট্যাক্স 5% কমিয়ে ১৩ করা হচ্ছে। তবে ১৫২টি পণ্য আমদানিতে ২% অগ্রিম আয়কর আরোপ করা হচ্ছে। ইন্টারনেট সেবার উৎসে কর কমিয়ে ৫%, সিগারেট কোম্পানির উৎসে কর বাড়িয়ে ৫% করা হচ্ছে। এছাড়া মোবাইল অপারেটরের টার্নওভার কর কমিয়ে ১.৫% করা হচ্ছে। রিসাইকেল শিল্প, গ্যাস বিতরণ, তেল পরিশোধনাগার, বিদ্যুৎ কেনায় উৎসে কর কমানো হচ্ছে। মৎস্য পোল্ট্রি খাতের কর অব্যাহতি বাতিল করা হচ্ছে। তবে প্রান্তিক খামারিদের উৎসাহ দিতে এ খাতের ৫ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকছে। সরকারি কিছু প্রতিষ্ঠানকে রিটার্ন দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। উৎসে করের রিটার্ন প্রতি মাসের পরিবর্তে ৩ মাস পর পর দিতে হবে। এছাড়া ক্রেডিট কার্ড পাওয়া সহ ১২ সেবা পেতে রিটার্ন জমার প্রমাণ দেখানোর শর্ত শিথিল করা হচ্ছে। কর নিবন্ধন থাকলেই মিলবে সেবা। রুহুল আমিন, ৭১, ঢাকা। আগামী ২ জুন সোমবার জাতীয় বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন এবং অর্থনীতিবিদ ডক্টর এম মাসরুর রিয়াজ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। ডক্টর ফাহমিদা খাতুনের কাছে প্রথম প্রশ্নটি রাখতে চাই। বাজেটের আকার বাড়ছে না, কিন্তু প্রশ্ন হলো রাজস্ব আদায়ও তো উল্লেখযোগ্যভাবে বাড়ছে না। ফলে ঋণের সুদ পরিশোধ এখন সবচেয়ে বড় খাত হয়েছে। এটা বাংলাদেশের বাজেটের সবচেয়ে বড় সংকট হিসেবে দাঁড়িয়েছে কিনা? ধন্যবাদ। বাজেটের আকার এই বছরে একটু কমানো হয়েছে সঙ্গত কারণে, এবং সেই বাজেটের আকারের সাথে সামঞ্জস্য রেখে অন্যান্য জায়গায়ও যেমন কর আদায় কিংবা ব্যয়, উন্নয়ন ব্যয় ইত্যাদিতেও একটু কাটছাট করা হয়েছে। একটা অন্যতম কারণ হচ্ছে যে এই বছরে আমাদের যে অর্থনৈতিক সংকটগুলো রয়েছে, যেমন প্রথম এবং অন্যতম সমস্যা হচ্ছে মূল্যস্ফীতি, উচ্চ মূল্যস্ফীতি। তারপরে হচ্ছে আমাদের বিনিয়োগের একটা স্থবিরতা, কর্মসংস্থান, এই সমস্ত নানান অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে কিন্তু আপনার বাজেটের আকারের ব্যাপারে একটু সংযম লক্ষ্য করা গেছে, এবং সেটা যুক্তিযুক্ত ভাবে হয়েছে। যেহেতু আপনারা জানেন যে ২.৫ বছরের মতো সময় ধরে কিন্তু মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে রয়েছে, এবং সেটা করার জন্য আমরা দেখেছি যে কেন্দ্রীয় ব্যাংক যে সংকোচনমূলক মুদ্রানীতি হাতে নিয়েছে, সেইটা কার্যকরী করতে হলে রাজস্ব নীতিতেও কিন্তু সংকোচন আনতে হবে। সংকোচনমুখী রাজস্ব নীতি এবং সংকোচনমুখী মুদ্রানীতি, এই দুটোর সমন্বয় করলেই মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা যাবে।
যেহেতু আমি বললাম যে মূল্যস্ফীতিটা এমন একটা বিষয় যেটা উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সকলকেই জর্জরিত করছে। এটা ব্যক্তি পর্যায়ে, হাউসহোল্ড পর্যায়ে এবং ব্যবসা পর্যায়ে সব কিছুতেই ক্ষতিগ্রস্ত করছে এবং যার কারণে সেটার প্রভাব অর্থনীতিতেও আসছে। সেই কারণে এটা এখানে একটা বাজেটের সংযম কিছুটা হলে, খুব একটা যে পরিবর্তন করা হয়েছে, কমানো হয়েছে সেটা না। কারণ কি, আমাদের এই 18 কোটি লোকের দেশে বেশি কমানোর সুযোগ নাই। কারণ যেটা বললাম যে হ্যাঁ, মূল্যস্ফীতি লাগাম টেনে ধরতে হলে সংকোচনমূলক রাজস্ব নীতি অবলম্বন করতে হবে, কিন্তু এখানে একটা খেয়াল রাখতে হয় সরকারকে যে খুব বেশি কমানো যাবে না। এই কারণে, কারণ বিশেষ করে উন্নয়ন কার্যক্রম এটাকে বেশি কমালে সেখানে কিন্তু কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে। এবং যেটা বললাম, যেহেতু আমাদের বিনিয়োগ এত কম, বিশেষ করে ব্যক্তি খাতের বিনিয়োগ, বৈদেশিক বিনিয়োগ, তো সরকারি ব্যয়টাই একটা অন্যতম উৎস হয়ে গেছে কর্মসংস্থানের জন্য। সেখানেও বেশি যদি কমানো হয় তাহলে বিনিয়োগ না হলে কর্মসংস্থান বাড়বে না। তো সেই দিক থেকে কমানো হয়েছে এবং এখানে একটা প্রচেষ্টা যে মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি উচ্চ প্রবৃদ্ধির দিকে না তাকিয়ে একটা লো লেভেল ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকার চেষ্টা করা হবে সরকারি পর্যায় থেকে। আর আপনি যে চ্যালেঞ্জের কথা বললেন, ঋণের দায় দেনা বাড়ছে, সেটা তো বাড়ছে ক্রমবর্ধমান, সেটারও তো একটা চাপ রয়ে যাবে। এই প্রসঙ্গে আসবো। ডক্টর এম মাশরুম রিয়াজের কাছ থেকে একটু ঘুরে আসতে চাই। বাজেট দেয়া হয়, মাঝপথে সংশোধন করা হয়, আবার অর্থ বছর শেষে অ্যাকচুয়াল বাজেটের হিসাব করা হয়। অর্থাৎ আমরা যা নির্ধারণ করি তা বাস্তবায়ন করতে পারি না। বাজেট বাস্তবায়ন সক্ষমতা কেন বাড়ানো সম্ভব হচ্ছে না? আসলে দেখেন, আমাদের এই যে আপনি সমস্যাটা বললেন, এটা আমাদের বাজেট প্ল্যানিং এবং বাজেট এক্সিকিউশন, এই যে আমাদের সক্ষমতা, এই জায়গায় আমাদের ঘাটতি, এইটার সাথে জড়িত। আর তার সাথে সাথে আছে আরেকটা বিষয়, বাজেটের যে রাজনৈতিক অর্থনীতি, আমরা যেটা বলি পলিটিক্যাল ইকোনমি, বা রাজনীতির যে মানে ইন্টারফেয়ারেন্স বাজেটের ডিসিপ্লিনের মধ্যে, আমি মনে করি এই দুটো প্রধান কারণ। তো আমি রাজনীতির বিষয়টা এইভাবে বলছি, এটা আসলে অনেক দশক ধরেই হয়ে আসছে যে বাংলাদেশে বাজেট আসলে তৈরি হয় আগে রাজনৈতিক এবং রাজনীতিবিদদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন এবং তার সাথে সাথে যে সত্যিকার অর্থে গ্রোথ বা প্রবৃদ্ধি বা দারিদ্র্য বিমোচনের সাথে সংশ্লিষ্ট যে প্রকল্পগুলো, এগুলো আগে চিন্তা করা হয়, মানে আগে খরচটা চিন্তা করা হয়, তারপরে সেই খরচের যে ফাইন্যান্স বা অর্থায়ন, সেটা কোত্থেকে আসবে, মূলত দুটো জায়গা থেকেই আসে, ট্যাক্স রেভিনিউ এবং ঋণ, সেই দিকে নজর দেওয়া হয়। যার ফলে এই যে ট্যাক্স রেভিনিউ যেটা ঠিক করা হয়, সেটা কিন্তু খুব কমই আমরা জানি যে খুব বেশি সিস্টেম্যাটিক্যালি এটাকে ডেভেলপ করা হয় না। ওই যে আমরা আগে ব্যয়টাকে ঠিক করি, সেই ব্যয়ের কতটুক দেশের বর্তমান অবস্থায় আমরা আমাদের রাজস্ব আহরণ করতে পারবো সেটা চিন্তা করা। এবং সেইখানে আমি এনবিআর এর ডিফেন্সে একটা জিনিস বলতে চাই, অনেক বছর ধরে এই যে ব্যয়টাকে আগে ধরে আয়কে পরে নির্ধারণ করা হয়, সেই ভুল স্ট্র্যাটেজির কারণে কিন্তু এনবিআর এর উপরও চাপ পড়ে। একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয় বা রেভিনিউ গ্রোথ টার্গেট দেওয়া হয় তাদের কাছে, যেটা হয়তো অর্থনীতির যে স্বাভাবিক যে ধারা তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না, এবং আলটিমেটলি এই প্রেশারটা পড়ে, এনবিআরও তখন এই প্রেশারটা দেয় ট্যাক্স পেয়ারদের উপর, পার্টিকুলারলি যারা এক্সিস্টিং করদাতা, মানে কর্পোরেট এবং ইন্ডিভিজুয়াল। সেই কারণে কিন্তু আপনি দেখেন এটা একটা ভিশাস সাইকেলে পরিণত হয়েছে। আর তার সাথে সাথে যেটা হয়, আপনার ওই যে রাজনীতির বিষয়টা যখন আসে, রাজনৈতিকভাবে যে ইন্টারেস্ট আছে সেটাকে মাথায় রেখে প্রকল্প নেওয়া হয়, সেই প্রকল্প আবার কখনো কিছু অ্যাডিশন হয়, কিছু বাদ যায়, যার ফলে ওভারঅল এই যে বাজেট ডিসিপ্লিনটা, এইটা আমাদের এখনো আমরা সেইভাবে শক্তভাবে দাঁড়া করাতে পারিনি। সুতরাং এই আয় বুঝে ব্যয়, এই জায়গাটায় যতদিন আমরা না যেতে পারবো, এবং ব্যয় আগে আমার ঋণের ক্যাপাসিটি কতটুক, আমি জাতীয় স্বার্থকে মাথায় রেখে অর্থনৈতিক সক্ষমতার পরিপ্রেক্ষিতে আমি কতটুক ঋণ নিয়ে আমি ঋণের যে আমরা যেটাকে বলি ডেট রিপেমেন্ট এবং ডেট সাস্টেইনেবিলিটি, সেইটাকে একটা ডিসিপ্লিনের ধারায় ধরে রাখতে পারবো। আর দ্বিতীয়ত, আমি
ব্যবসা বাণিজ্যের উপর, করদাতার উপর প্রেশার না দিয়ে আমি অর্থনীতির স্বাভাবিক ধারায় আমি কতটুকু রাজস্ব আহরণ করতে পারবো সেটাকে মাথায় রেখে আমি যতদিন আমার বাজেটের ব্যয়ের অংশটা আমি ঠিক না করব ততদিন আপনি যে সমস্যাটার কথা বললেন এটা থাকবে না। তবে এবারের বাজেট প্রসঙ্গে যদি একটু আসি, ডক্টর এম মাসরুর রিয়াজ, বাজেট আমরা যেটা দেখছি যে বাজেটে এবার করমুক্ত আয় সীমা বাড়ানো হয়েছে 25,000 টাকা, যদিও সর্বনিম্ন 5% কর প্রত্যাহার করে 10% করা হয়েছে। এতে আসলে কতটা স্বস্তি পাবে সাধারণ করদাতারা? দেখেন, আমাদের এই মুহূর্তে খুব উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আমরা আছি। এটা গত 3 বছর ধরেই এই সমস্যাটার মধ্যে আমরা আছি। এর মধ্যে গত এপ্রিলে মূল্যস্ফীতিটা তার আগের 1-2 মাসের তুলনায় কিছুটা কমেছে, কিন্তু এখনও সার্বিকভাবে সেটা 9-এর উপরে 10-এর কাছাকাছি, এবং এটাকে হাই ইনফ্লেশন ক্যাটাগরিতেই ধরে নেওয়া যায়। তো এরকম উচ্চ মূল্যস্ফীতির চাপ, তার সাথে সাথে কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা একটা প্রেশারে আছি। আপনারা দেখেছেন যে কয়েকদিন আগেই লেবার, আমাদের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের যে কোয়ার্টারলি লেবার আপডেট বেরিয়েছে, সেখানে দেখা যাচ্ছে প্রায় 27 লক্ষ মানুষ তাদের কর্মসংস্থান হারিয়েছে এই অর্থ বছরে। সুতরাং এইরকম একটা সময়ে হয়তো এই যে করমুক্ত আয়সীমা, সেটা শুধুমাত্র 25,000 টাকা না বেরিয়ে এই বছরটায় হয়তো আরো একটু বেশি বাড়ানোর সুযোগ ছিল। তাতে যারা আমাদের নিম্ন আয়ের মানুষ কিন্তু কর জালের মধ্যে আছে, নিম্ন বা নিম্ন মধ্য আয়ের মানুষ যারা কর জালের মধ্যে আছে, তাদের জন্য কিছুটা রিলিফ হতো। তবে হ্যাঁ, সেটাই একমাত্র বিষয় না রিলিফের, সেটার অন্যান্য আরো অনেক চ্যানেল আছে। এই মানে আমাদের যে জিনিসটা দেখার বিষয়, আমরা শুনতে পাচ্ছি যে সোশ্যাল সেফটি নেট বা সামাজিক সুরক্ষা, সেই জায়গাটায় এইবার বরাদ্দ বাড়ানো হবে। কতটা বাড়ানো হবে আর সেগুলো সামাজিক সুরক্ষার অনেক ধরনের প্রোগ্রাম আছে, সব প্রোগ্রামের কিন্তু এফেক্টিভনেস এক না, আউটরিচও এক না। সুতরাং কোন জায়গাগুলো বাড়াবে সেগুলোর ডিটেইলটা আমরা দেখার অপেক্ষায় আছি এটার এফেক্টিভনেস বোঝার জন্য। অবশ্যই। ডক্টর ফাহমিদা খাতুন, একটি প্রসঙ্গে আলোচনায় আমরা এসেছিলাম, আবারও সেখানে ফিরতে চাই। বাজেটে উন্নয়ন প্রকল্পের পুরো টাকাই ঋণ করে নিতে হচ্ছে। সেই উন্নয়ন টেকসই করতে যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন কতটা হচ্ছে? আপনি ঠিকই বলেছেন যে বাজেটের মধ্যে বরাদ্দ একটা বিষয়, আর আরেকটা হচ্ছে বাস্তবায়ন। আমরা সবসময় বরাদ্দের দিকেই বেশি নজরটা থাকে, কিন্তু আসলে বাস্তবায়নটা হচ্ছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। দেখা যায় যে বরাদ্দ করার পরেও কোনো জায়গায় পুরোপুরি বরাদ্দটা ব্যবহার হয় না, এবং যেইটুকু ব্যবহার হচ্ছে সেইটুকু কিন্তু গুণমান সম্পূর্ণভাবে ব্যবহার হয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়ে যায়। এবং আমরা দেখি যে এই যে বড় বড় মেগা প্রকল্পগুলো অতীতে নেওয়া হয়েছে, যেগুলোর অনেকগুলোই কিন্তু রাজনৈতিক বিবেচনা প্রসূতভাবে হয়েছে, কিন্তু দেখা যায় যে প্রথম বিষয় যে প্রকল্পগুলো নেওয়ার সময় সেটার যে ব্যয় প্রাক্কলন করা হয় সেটাই শুরুতেই অনেক উঁচুতে রাখা হয়, এবং এটার একটা অন্যতম বিষয় হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে যে সেখান থেকে অপচয়, সেখান থেকে নিয়ে দুর্নীতির মাধ্যমে সেখান থেকে ভাগ বাটোয়ারা করা ইত্যাদি রয়ে যায়। তারপরে যে কাজগুলো হয় সেটাও কিন্তু খুব একটা গুণমান সম্পন্ন অনেক সময় হয়ে ওঠে না, যার ফলে কি হয় যে প্রকল্পটা শেষ হয় ঠিকই, অত্যন্ত ব্যয়বহুল প্রকল্প হয়ে যায়, এবং সেই প্রকল্প থেকে যে অর্থনৈতিক রিটার্ন যেটা আমরা বলি, সেই রিটার্নটা আসতে অনেক সময় রয়ে যায়। যেমন ধরুন, আপনি যদি কোনো একটা ফ্লাইওভার কিংবা এক্সপ্রেসওয়ে খুব বেশি মূল্যে করেন, তখন সেটার জন্য তো একটা টোল দিতে হয় সাধারণ জনগণকে সেটা পারাপারের জন্য। তখন আপনার অর্থনৈতিক রিটার্ন আনতে হলে সেখানে এটার পরিমাণটা, ব্যয়টা বেশি হয়ে যায়, কারণ সেই ব্যয়টা তো তুলে আনতে হবে। তো এই কারণে কিন্তু এটা একটা বিরাট আমাদের সীমিত সম্পদ, এবং অনেক ক্ষেত্রে যেটা বলছেন যে ধার করা টাকা, সেইটার উপরে কিন্তু অনেক একটা মানে ব্যাপক একটা ক্ষতি হয়ে যায়। অর্থাৎ এইটা তো আবার ফেরত দিতে হয়, এবং সেটা ফেরত দিতে হয় সরকারকে দেশের ভিতরের থেকে সম্পদটা সঞ্চালন করে। সেটা কিভাবে হয়? সেটা তো আবার জনগণের কাছ থেকেই যায়। সুতরাং এই যে একটা চক্র, এই চক্রটার মধ্যে পড়ে আমাদের মানে সত্যিকারের একটা রিয়েল ইকোনমিক রিটার্ন কতদিনে হয় এবং কি কস্টে, সেটা কিন্তু আমরা দেখেছি যে খুব একটা
আমাদের জন্য খুব স্বল্প মেয়াদে খুব একটা ভালো হচ্ছে না, মধ্যমেয়াদে না, অনেক দিন পরে সেটার ফলাফলটা পাওয়া যায়। এবং এটা দেখা গেছে যে এটা একটা নর্মে পরিণত হয়েছে, এবং যত বড় অর্থের প্রকল্প তত বেশি উৎসাহ। তো সেইগুলোর ব্যাপারে আমরা আশা করছি যে এখন আমরা আগেই শুনেছি যে এইবারের বাজেটে সেই সমস্ত প্রকল্পে কাটছাট করা হবে, তবে যে সমস্ত প্রকল্প ইতিমধ্যেই অনেকটুকু অগ্রগতি হয়েছে সেগুলো সম্পন্ন করার দিকে প্রচেষ্টা থাকবে, যাতে কিনা সেখান থেকে আপনার কর্মসংস্থান হয়। জি, আপনার কাছে ফিরবো আবারও। ডক্টর এম মাসরুর রিয়াজ, 2025-26 অর্থ বছরের বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 7,000 কোটি টাকা কম। প্রশ্ন হলো, এই প্রথমবারের মতো বাজেটের আকার কমানো হলো, এটাকে কিভাবে দেখছেন? আমি এটাকে স্বাগত জানাই। এটা আমার মনে হয় খুবই সুবিবেচনা প্রসূত হয়েছে। কেননা আমি দুটো মূল কারণ বলবো এটার। একটা হলো আমরা এই যেটা একটু আগেও আমি বলছিলাম, আমরা এখনো একটা উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আছি, এবং এই মুহূর্তে আমাদের ম্যাক্রো ইকোনমিতে এই মূল্যস্ফীতিটাই সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। আমাদের ম্যাক্রো ইকোনমির যে অন্য দু একটা ইস্যু ছিল সেই জায়গায় কিন্তু আস্তে আস্তে আমি বলবো সেন্ট্রাল ব্যাংকের খুব মানে সময়োপযোগী এবং শক্ত পদক্ষেপের কারণে আমরা ঘুরে দাঁড়াচ্ছি। ব্যালেন্স অফ পেমেন্ট, ফরেন রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ, স্টেবিলিটি প্রাইসের, কিন্তু ইনফ্লেশনে এখনো খুব উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি, এবং এইটার কষ্টটা আমরা এখনো সবাই বয়ে বেড়াচ্ছি। এবং সেইটাকে কন্ট্রোল করতে একদিকে মনিটারি পলিসি, আমাদের যে মুদ্রানীতি, সেইটা কিন্তু আপনি দেখেছেন যে গত 1 বছর ধরে একটা রক্ষণাত্মক অবস্থায় আছে, কন্ট্রাকশনারি পলিসি যেটা আমরা বলি, এবং সেটার কারণে একদিকে বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমিয়ে দেওয়া হয়েছে বিভিন্নভাবে ডিসইনসেন্টিভাইজ করে, আরেকদিকে ওই কমিয়ে দেওয়ার অংশ হিসেবে ইন্টারেস্ট রেটটা বা একটা কারণ সেটা হলো ইন্টারেস্ট রেটও এখন খুব হাই, 10% আমাদের পলিসি রেট, যার ফলে 13-14% মার্কেট ইন্টারেস্ট রেট, এবং এটার কারণে ব্যবসা বাণিজ্যের কিন্তু কষ্ট হচ্ছে এত হাই ইন্টারেস্ট রেটে। কিন্তু সেটা ছাড়া উপায় নাই এই ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য। তো একদিকে যখন আমরা মুদ্রানীতি বা মনিটারি পলিসিতে সেই ধরনের ত্যাগ স্বীকার করছি বা কষ্ট করছি, তার সাথে কিন্তু আমার রাজস্ব নীতি, ফিসকাল পলিসিতে সেই জায়গায়ও কিন্তু আমার একটা কমপ্লিমেন্টারিটি রাখতে হবে, নাহলে ওই যে মনিটারি পলিসির যে এফোর্ট এবং কষ্ট সেটা পানিতে যাবে এবং ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা যাবে না। এবং সেই দিক থেকে মাথায় রাখতে গেলে, সেটাকে মাথায় রেখে ফিসকাল ডিসিপ্লিনে আমার সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট হলো ফিসকাল ইনস্ট্রুমেন্ট হলো বাজেট। সেই বাজেটটা এই অবস্থায় যদি বড় করা হতো, সেটা ইনফ্লেশনটাকে বাগে আনার জন্য যে চেষ্টা চলছে সেই চেষ্টাটাকে আসলে সাফল্যর মুখ মানে দেখাটা কষ্ট হয়ে যেত। আর দ্বিতীয় আরেকটা কারণ, এটা আমি মনে করি ভালো একটা সুবিবেচনা প্রসূত, কারণ আমার রেভিনিউ মোবিলাইজেশন খুব ভালো হবে না আগামী অর্থ বছরটা। এটার কারণ হলো আমার ওভারঅল অর্থনীতির চাকা সেটা কিন্তু আমরা একটা স্লথ গতিতে আছি। এই ফিসক্যাল ইয়ারে আপনারা জানেন বিশ্ব ব্যাংক প্রজেক্ট করেছে 3.3% আমাদের গ্রোথ হবে। এটা করোনার টাইমটা বাদ দিলে গত হয়তো দু দশকে এটা সর্বনিম্ন আমাদের ইকোনমিক গ্রোথ। তো সামনের বছরের শেষে, ফিসক্যাল ইয়ারের শেষে গিয়ে বিশ্ব ব্যাংক প্রজেক্ট করছে এটা 6-এর উপরে যাবে, কিন্তু আমাদের সেই যাওয়ার পথটা কিন্তু একটা স্লো গ্রোথের মধ্যে দিয়ে হয়তো 1-2 কোয়ার্টার যাবে, ইভেন ইন দ্য বেস্ট কেস সিনারিও। তাহলে সেই জায়গায় আমার রেভিনিউ কালেকশন, আমার যে রাজস্ব আহরণ, সেটা খুব বেশি বৃদ্ধি পাবে বা খুব শক্তিশালী থাকবে, এটা চিন্তা করার কোনো কারণ নেই। আর তাই যদি না থাকে, আমরা তো আরেকটা থাকবে আমাদের অপশন ঋণ, আর ঋণে আমাদের অবস্থা অলরেডি বেশ টাইট। আমরা ফরেন লোন 7 বছরে ডাবল হয়ে গেছে, এই বছর ফরেন লোন রিপেমেন্টের প্রেশার 25% বেড়েছে। আর এটা নিয়ে ডক্টর ফাহমিদা খাতুনও বলছিলেন। আমি শেষ প্রশ্নটি ডক্টর ফাহমিদা খাতুনের কাছে রাখতে চাই। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অত্যাচারের কর বা দুর্নীতি কর প্রসঙ্গে কথা বলেছেন যে নৈতিক অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য এই ধরনের কর থেকে রাজস্ব আহরণ হতে পারে, এবং আগামী বাজেটে না হলেও ভবিষ্যতে আমাদের এটি করতে হবে, এমনটি তিনি বলেছেন। এই প্রসঙ্গে আপনার মন্তব্য শুনে নিতে চাই। দেখেন, আমি কারো মন্তব্যের উপরে মন্তব্য করব না, তবে আমি সামগ্রিক কর ব্যবস্থা সম্পর্কে বলতে চাই। কারণ আমি বলবো না এই কারণে সেটি আমার মতামত নাও হতে পারে, তো যেটা কিন্তু আমি সামগ্রিকভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে
কর ব্যবস্থার কর যে বাড়াতে হবে সেটার তো কোনো দ্বিমতের কোনো অবকাশ নাই, এবং সেটা করতে গেলে কর জালের আওতা বাড়াতে হবে, কর ফাঁকি বন্ধ করতে হবে এবং কর ব্যবস্থাকে আধুনিকীকরণ করতে হবে। অর্থাৎ যেটা আমরা বলছি যে কিভাবে আমরা কর আরো কর আদায় করব, সেটা ফুল অটোমেশন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা, মানব সম্পদের সক্ষমতা, এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই কর ব্যবস্থাটাকে উন্নত করে করের আদায় বাড়াতে পারি। আরো একটা বিষয় হচ্ছে যে কিছুদিন আগে আপনি দেখেছেন যে সেটা হলো যে করের প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা হিসাবে করের জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে এখানে দুটো ভাগ করা হয়েছে, যে আদায়, রাজস্ব আদায়, কর আদায় এবং আরেকটা হচ্ছে কর নীতি। তো দুটো ভাগে ভাগ করার একটা উদ্দেশ্য হচ্ছে যে যারা নীতি প্রণয়ন করেন এবং যারা আদায় করেন এটার মধ্যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে, সেটা বন্ধ করার জন্য। এবং যে যারা আদায় করবে সেটার কথাই আমি বলছি যে সেটা যদি আমরা আধুনিকীকরণ না করি তাহলে সেখানে করের যে জটিলতা, ফাঁকি বন্ধ করা, এটা বন্ধ করা যাবে না, কর আদায় পারবে না। তো সেটা বিষয়, সেটা সুতরাং যত ভাবে আমাদের কর আদায় করা সম্ভব সেই করের জালটা প্রসারিত করা এবং কর ফাঁকি বন্ধ করা, এটা অসংখ্য ধন্যবাদ। পরামর্শ এবং মন্তব্য জেনে নিচ্ছিলাম আপনাদের দুইজনেরই। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের। দর্শক, আমাদের সাথে আজ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন এবং অর্থনীতিবিদ ডক্টর এম মাসরুর রিয়াজ যুক্ত ছিলেন। কথা হচ্ছিল বাজেট নিয়ে। এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। একাত্তরের সাথেই থাকুন।